নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। তদন্ত শেষে মামলা। বিচারের দাবিতে ফেনীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওয়াইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বেগম জিয়াকে, বললেন মির্জা ফখরুল। আইনি পথে এগুতে হবে দলটিকে। আবেদন করতে পারে প্যারোলেরও জবাব হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। এবং পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল মজুদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি। এই ঘটনায় বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। এদিকে আসামি জুবায়েরের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সময় ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়। এর সূত্র ধরে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় সিআইডি। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে অর্থ লেনদেন এবং এর সাথে বেশ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি। শনিবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করা হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেয় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ফেনীর ট্রাক রোড থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এই সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। এই হত্যাকাণ্ডে যদি বিচার না হয় তাহলে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ মনে করব? এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একই দাবিতে নেত্রকোনা ও খাগড়াছড়িতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে রাজধানীর শাহবাগে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নিয়ে দ্রুততম সময়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 3 জনকে আদালতে হাজির করেছে পিবিআই। এই মুহূর্তে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। রাব্বি, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ফেনীর আদালত প্রাঙ্গণে, যেখানে কিছুক্ষণ আগে 3 আসামিকে, নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 আসামিকে পিবিআই আদালতে উঠিয়েছেন। এর মধ্যে রয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং নুসরাত জাহান রাফির যে মাদ্রাসাটি রয়েছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার যে সহসভাপতি রয়েছে রুহুল আমিন, তাকে গতকালকে পুলিশে আটক করেছিল। আজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। রিমান্ড শুনানি অত এখনো হয় নাই, হইলে আমরা জানতে পারবো। এর মধ্যে অন্য যে 2 জন রয়েছে, কামরুজ্জাহান মনি সহপাঠী এই নুসরাত জাহান রাফির, আর এক সহপাঠী রয়েছে জাবেদ, যে কিনা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত বলে পুলিশ জানিয়েছেন। এবং এর মধ্যে জাবেদের 7 দিনের রিমান্ড আগে শেষ হয়ে গিয়েছিল। গতকালকে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। আজকে তাকে আদালতে তোলা হয়েছে। মনিরও 5 দিন রিমান্ড শেষে আজকে গত 17 তারিখে রিমান্ড দিয়েছিল 5 দিন, আজকে তাকে আদালতে তোলা হয়েছে। এবং এই 2 জন হয়তো আদালতে নিজেদের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিতে পারে বলে আমরা জানতে পেরেছি। হয়তো আদালতে এখন সেই কার্যক্রমে চলছে।
কার্যক্রম শেষে আমরা জানাতে পারবো যে আসলেই আদালতে কী ধরনের কার্যক্রম শেষে তাদেরকে আমরা কার্যক্রম শেষে বলতে পারবো। আর আজকে আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনার যে নুসরাত জাহান রাফির যে বর্ণনা ছিল, সেই বর্ণনা মতে যে বোরকা পরিহিত যে 4 জন ছিল, যার তার গায়ে আগুন ধরানো হয়েছিল, সেই ঘটনায় ব্যবহৃত একটি বোরকা পিবিআই সোনাগাজীর একটি খাল থেকে উদ্ধার করেছে জোবায়ের যে জাবেদের স্বীকারোক্তি দেওয়া মতে। আজকে দুপুরের পরেই সেই বোরকাটি উদ্ধার করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় গতকালকেও কিন্তু তার আরেক সহপাঠী রয়েছে যে পপিকে, উম্মে সুলতানা পপিকে 5 দিনের রিমান্ড দিয়েছেন। এবং এখন পর্যন্ত এই মামলার নুসরাত জাহান রাফির যে ভাই 8 জনের নামে নাম উল্লেখ করে মামলা দিয়েছিল, তা সবাই আইনের আওতায় এসেছে এবং সব মিলে এই মামলায় 18 জন গ্রেপ্তার রয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে আজকে দিনব্যাপী কিন্তু ঘটনা এতদিন পরেও আজকে কিন্তু দিনব্যাপী উত্তাল ছিল ফেনীর বিভিন্ন উপজেলায় এ নিয়ে মানববন্ধন হয়েছে। নুসরাত জাহান রাফির নিজ উপজেলা সোনাগাজীতে মানববন্ধন হয়েছে, ফেনীতেও বিক্ষোভ কর্মসূচি হয়েছে, মানববন্ধন হয়েছে। সবাই একটা দাবি জানিয়েছেন এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং তা যেন দ্রুত কার্যকর হয়। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রাব্বি। নুসরাত হত্যার ঘটনায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 3 জনকে আদালতে হাজির করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়া সজল। নুসরাত রাফি সহ এ ধরনের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। দুপুরে ভোলার ইলিশায় এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। বর্তমানে সমাজে অবক্ষয় হয়েছে। রাস্তাঘাটে মেয়েরা স্কুলে গেলে তাদেরকে যৌন হয়রানি করার চেষ্টা করে। ফেনীতে কি সুন্দর একটি মেয়েটি সংগ্রাম করেছে তার সংগ্রাম রক্ষা করার জন্য, কিন্তু দুর্বৃত্তরা তাকে আগুনে পুড়িয়েছে। দ্রুত বিচার হয়ে এই অপরাধী সাজা হয়, কারণ অপরাধী মনে করে যে আমি যে কোনোভাবেই হোক পার পেয়ে যাব। বাগেরহাটে 2য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অধ্যক্ষ অলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত মুদি দোকানদার ফেরদৌস শেখকে গতকাল গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 11 এপ্রিল রাতে 10 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে কৌশলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ফেরদৌস। মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে মাদ্রাসা কর্তৃপক্ষ। 18 এপ্রিল ফকিরহাটে নানান বাড়ি ফিরে ঘটনাটি জানায় মেয়েটি। 19 এপ্রিল নির্যাতিতার মামা ফেরদৌসকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। অধ্যক্ষ অলিয়ার রহমান ও তার স্ত্রী মুর্শিদা বেগম এবং মাদ্রাসার হোস্টেল সুপার তাসলিমা বেগমের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশ উদ্দেশ্যমূলক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে কুমিল্লায় গিয়ে এসব কথা বলেন তিনি। বুড়িচংয়ে এক পথসভায় তিনি বলেন, জনগণের সমর্থনে নয়, বর্তমান সরকার অস্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপি থেকে নির্বাচিতরা শপথ নেবেন, এ ধরনের বক্তব্য অসত্য ও গুঞ্জন। তিনি বলেন, কারাগার থেকে বেগম জিয়া গণতন্ত্রের আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এই সরকার তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ তাদের সঙ্গে নাই। সেই ধরনেই তারা আজকে বন্দুক পিস্তল নিয়েই তারা আজকে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশ ও নেত্রীকে মুক্ত করবার জন্যে এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি বিশ্বাস করি যে একমাত্র লড়াই সংগ্রাম এর মধ্য দিয়েই আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারবো এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো। 2018 সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে না যাওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এই কথা বলেন।
তারা বলেন, নির্বাচিতদের শপথ নেয়া বা না নেয়ার সঙ্গে বেগম জিয়ার মুক্তির বিষয়ে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। তারা আরও বলেন, যে কোনো মূল্যে নয়, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি চান তারা। বিএনপির যারা নির্বাচিত হয়েছে তারা যদি সংসদে যোগদান করে তাহলে তাদের বৈধতা দেওয়ার জন্য, এবং এটার সাথে বেগম জিয়ার মুক্তির কি সম্পর্ক সেটা তো কোনো বোঝার সুযোগ নাই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তার বিরুদ্ধে যাওয়া হবে। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলে দেওয়া হয়েছে, আপনারা সংসদে যাবেন না এবং কোনো ব্যাপারে কোনো কথাও বলবেন না। আমাদের সংসদ সদস্যরা রাজি হয়ে গেছে। আমরা তাদের বলি না যে কোনো মূল্যে তার মুক্তি চাই। আমাদের বক্তব্য স্পষ্ট, সেটা হলো আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দির মুক্তির বিষয়টি মেলানো বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি আরও বলেন, বেগম জিয়ার মুক্তি একমাত্র আইনি পথেই সম্ভব। মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদার পক্ষ থেকে এখন অবধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন করেছেন বলে আমাদের জানা নেই। দণ্ডপ্রাপ্ত কায়েদির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত। বেগম খালেদার জামিন নিয়ে এই জাতীয় সংসদে শপথ না নেওয়ার দরখাস্ত করেছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। পরিবর্তনের প্রক্রিয়ায় গঠনমূলক রাজনীতি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। দুপুরে রাজধানীর মতিঝিলে তার ৮৩তম জন্মদিনের অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের এই গঠনমূলক যে কর্মসূচির ভিত্তিতে যে রাজনীতি দেশে গড়ে উঠছে, তার মধ্যে দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আগামীতে আনতে পারবো দেশে, যে পরিবর্তন মানুষ সবাই চাচ্ছে, যে কার্যকর গণতন্ত্র যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে সকল স্তরে, সেটা সম্ভব হবে যদি জনগণ সম্পৃক্ত হয় এই পরিবর্তনের কর্মসূচিতে। সেই রাজনীতি যেই আমরা ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতে পারি। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন নেওয়া হয়নি। শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তারা। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। যেহেতু আয়োজনটা বঙ্গবন্ধুর নামে, তাই ক্যামেরার সামনে অভিযোগ জানাতে রাজি নন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। বারবার আরো ৩-৪০০ টাকা খরচ করাইলো, অ্যাকাউন্ট খোলাইলো, ছবি তুললো। এই 1 বছর গিয়ে আবার এই যে 1.5 বছর করে আছে, তো টাকা তো দেওয়ার খবরই নাই। ঘটনা গত বছরের শুরুর দিকের। বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে 100 টাকার বিনিময়ে একটি ফর্ম বিতরণ করে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে 25টি প্রশ্নের উত্তর করতে বলা হয়। শুধু ধানমন্ডি কামরুন্নেসা বিদ্যালয়েই ফর্ম ও নিবন্ধন ফির নামে তোলা হয় প্রায় 1 লাখ টাকা। গত বছরের জুন থেকে 5 ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা মেলেনি আজও। দিয়েছে কাউকে দিয়েছে? টাকা মিলবে কবে সেটি জানতে আমাদের অনুরোধে ফর্মে থাকা নাম্বারগুলোতে ফোন করেন স্কুলের শিক্ষকেরা, কিন্তু সেই পুরনো টালবাহানা। সব বাচ্চারা ফর্ম কিনছে, আপনি তো টাকাটা দিতে হবে ভাই। কামরুন্নেসা ছাড়াও ধানমন্ডি, আজিমপুর ও তেজগাঁওয়ের 3টি বালিকা বিদ্যালয়, শেখ জামাল, নাখালপাড়া, KM বশির, নবকুমার সহ 12টি স্কুলে চালানো হয় তথাকথিত এই বৃত্তি প্রতিযোগিতা। এসব অভিযোগ নিয়ে ফর্মে থাকা ঠিকানা ধরে কথিত ওই থিম পার্কের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জে যাই আমরা। সংগঠনের নেপথ্যে রয়েছেন এই 2 নারী। তাদের দাবি, তারা নিজেদের জমিতে পার্ক নির্মাণ করছেন এবং ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ এসবের অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই 40টি স্কুলে চালানো এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে চালানোর আশা করেন তারা। আমরা বিভিন্ন স্কুলে কিন্তু বৃত্তি দিচ্ছি। বঙ্গবন্ধু ট্রাস্টের বা সরকারের অনুমতি লাগে? না, সরকারের অনুমতি না, ট্রাস্টের অনুমতি লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমরা অনুমতি নিচ্ছি। আমরা একটা স্কুল থেকে নিয়ে এই স্কুলে দিই, এইভাবেই এখন চলতেছি। যদিও বঙ্গবন্ধু ট্রাস্ট লিখিতভাবে জানিয়েছে সংগঠনটির অনুমতি নেই।
অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই কোষাধ্যক্ষেরও। সাবেক কোষাধ্যক্ষ AM রফিক যেহেতু মারা গেছেন, তাই তার স্বাক্ষর জাল করা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ জানায় ট্রাস্ট। সব শুনে শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দেশের সকল স্কুলকে নোটিশ দিয়ে সতর্ক করবেন তারা। এখানে যদি দেখা যায় কেউ অর্থ লোপাট করেছে, অর্থ নিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। অর্থ যদি ফেরত দেওয়া না হয়ে থাকে তখন কিন্তু সেটা ফৌজদারি অপরাধ হিসেবে দণ্ডবিধির প্রচলিত বিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগ ও ভালোবাসা রয়েছে এই জাতির, সেই আবেগকে নিয়ে কেউ যাতে অন্যায় সুবিধা আদায় করতে না পারে সেটি দেখার দায়িত্ব রাষ্ট্র, জনগণ সকলের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত, আহত 2। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ ও রমজান সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আলেম সমাজ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বে অভিন্ন দিনে ঈদ, রমজান ও আশুরা পালনের বিধান রয়েছে। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহে হাইকোর্টে রিট করা হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানান তারা। বাংলাদেশে রমজান, ঈদ সহ ধর্মীয় অন্য দিবস পালনে হিজরি মাসের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখাকে। সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই বাংলাদেশের হিজরি মাসের তারিখের মিল থাকে না। 1986 সালে স্থায়ী সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিদ্ধান্ত নেয়, বিশ্বের যে কোনো দেশে চাঁদ উঠলেই স্থানীয় সময় অনুযায়ী একই দিনে রোজা ও ঈদ পালন করার। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করার দাবি জানান আলেমদের একটি অংশ। তারা বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলো ওআইসির সিদ্ধান্ত মেনে নিলেও বাংলাদেশে এখনো তা কার্যকর হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টি দেশ ছাড়া পূর্বে পশ্চিমে সবাই একই তারিখে করে। কোরআন সুন্নাহর থেকে উৎকলিত, উচ্চারিত, গবেষণালব্ধ বহুদিনের পরিশ্রমের ফল আমরা ওআইসি ফিকহ একাডেমির মুফতিগণের সেই সিদ্ধান্তকে মেনে নিব। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন হাদিসে রোজা ও ঈদের ক্ষেত্রে চাঁদ দেখার বিধান থাকলেও তা নির্দিষ্ট কোনো স্থানে দেখার বাধ্যবাধকতা নেই। এগুলো নিয়ে আমি গা জুড়ি করে যদি বসে থাকি তাহলে কি মুসলিম উম্মাহ কথাটা কি আঞ্চলিক? মুসলিম উম্মাহ কথাটা হচ্ছে সারা বিশ্ব নিয়ে। তোমরা একই দিনে সবাই রোজা শুরু করবে আর একই দিনে তোমরা রোজা শেষ করবে, এটা তো একটা হাদিস। এই হাদিসটা আমরা মানছি না। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে আমরা ধরে নেব সমস্ত উম্মতের পরে সেটা জারি হয়ে গেল। আশা করি এই ঘোষণাটা প্রধানমন্ত্রী দেখবেন। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে রিট করব। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন হলে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব আরো জোরদার হবে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। প্রতি বছর শুধু দক্ষিণ এশিয়া থেকে 1.5 লাখ মানুষ পাচার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। পাচার হওয়া মানুষেরা যদি কখনো ফিরে আসে, আমাদের সমাজ ব্যবস্থার সহযোগিতার হাত নিয়ে তাদের পাশে দাঁড়ায় না। রাজধানীর একটি হোটেলে আয়োজিত মানব পাচার শীর্ষক সেমিনারে এমন সব তথ্য জানান বক্তারা। মানবাধিকার কমিশন আয়োজিত ওই সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে বিজিবি নিরলসভাবে কাজ করছে। তবে সরকারের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে বলে মত দেন বক্তারা। কোনো ব্যক্তি বিদেশে যাওয়ার পূর্বে তাকে নিজ দায়িত্বে নিজের কাগজপত্র যাচাই করে দেখতে হবে। পাশাপাশি তিনি চাকরি করবেন কোন প্রতিষ্ঠানে তা জেনে নিতে হবে। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। তবে সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রীরই গুরুত্ব বেশি। এ পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে।
বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বলছে, আন্তর্জাতিক বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। বাংলাদেশের সোনালী আঁশ পাটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি পুরো নৌকাও। আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। মেইনলি আমরা 3 বছর রান করেছি, আমরা প্রোডাক্টগুলো সেলও করছি, কিন্তু লস দিতে দিতে মানে আমি যখন বায়ারের সাথে কমিউনিকেট করি তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। তিনি বলছেন, পাট নিয়ে বাংলাদেশের নানা উদ্যোগের কথা শোনা গেলেও এর বেশিরভাগই আসলে কাজের গরুর মতো, কেতাবে আছে তবে গোয়ালে নেই। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল। একটা বা দুইটা যদি কম্পোজিট মিল, জুট মিল হয়, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন। কাঁচামালের প্রাপ্যতার জন্য আমাদের ইমিডিয়েট কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটা যেন অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে, যারা কোনো ধরনের কাঁচা পাট রপ্তানি করে না, বরং তাদের দেশের পাটকলগুলোর যোগানের জন্য বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে থাকে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের 3টি ইউনিয়নে। বিদ্যুতের খবরে খুশির জোয়ারে ভাসছেন সেখানকার প্রায় 70,000 মানুষ। স্বপ্ন দেখছেন নতুন করে, ভাবতে শুরু করেছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আগামী 2 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। শরীয়তপুরের চরাঞ্চল ঘুরে খলিলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দূর থেকে দেখতে অনেকটা মরুভূমির মতো, চারদিক জলবেষ্টিত একটি জনপদ। 3টি ইউনিয়ন নিয়ে 100 বছরের চরাঞ্চল। শরীয়তপুরের 2টি থানার 3টি ইউনিয়ন কাচিকাটা, চর আত্রা ও নোয়াপাড়া, যা দুর্গম চর। রাজধানী থেকে খুব দূরে নয়, তবুও যুগের পর যুগ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই চরবাসী, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামকে শহরে রূপান্তর করতে দুর্গম অঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। আর চরবাসীর জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি, চরে পৌঁছাবে বিদ্যুৎ, এটি তাদের কাছে স্বপ্ন। আগে ডাহাসর মাসে যেমন সুবিধা হয়েছে, এরকম সুবিধা হইব আর কি, কারণ মনে করেন নাইব। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের চতুর্দিকে নদী, আমরা দ্বীপের মাঝখানে যে আমরা যে বিদ্যুৎ পাবো, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। চরের কিশোরীরা জানায়, বিদ্যুতের আলোয় তারাও আলোকিত হতে চায়, হয়ে উঠতে চায় আগামীর বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে কারণ হইতেছে আমাদের পক্ষে অনেক ভালো হবে, উন্নত হবে, দেশে ঘরে ঘরে বাতি জ্বলবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই দেশে কারেন্ট আসবে বা আমরা কখনো দেখতে পারবো। তাছাড়া ঘরে ঘরে অনেক শিশুদের লেখাপড়া হবে।
স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলে বিদ্যুৎ। আগামী 3 বছরের মধ্যে এ চরাঞ্চলে ব্যাংক ও শিল্প কারখানা স্থাপনের কথাও জানান তিনি। চরাত্রা, নৌপাড়া, কাচিকাটা, জাজিরার চৌদ্দুয়ার সহ শরীয়তপুরের যেই অঞ্চলগুলোতে স্বাভাবিক লাইন সংযোজন দেওয়া সম্ভব নয় সেগুলোতে বিদ্যুৎ নিয়ে আসবো। ইতিমধ্যেই সাবস্টেশনেরও টেন্ডার হয়ে গিয়েছে, সাবমেরিন কেবলেরও টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে বোধন করব। আগামী 2 মাসের মধ্যে চরের কয়েক হাজার মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে কাজ করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 10 MVA একটা সাব স্টেশন করব, আর 1 কিলোমিটার আমরা সাবমেরিন কেবল দিয়ে পদ্মা নদী পারাপার করব। আমরা জুনে ওইটা কাজ কমপ্লিট করব সাব স্টেশন কমপ্লিট করলে আমরা ওখানে বিদ্যুৎ দিতে পারবো। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে সাবস্টেশন কেন্দ্র নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন করা হবে। চারদিকে জল দ্বারা বেষ্টিত শরীয়তপুরের পদ্মার এই চরাঞ্চলটিতে স্বাধীনতার গত 48 বছরেও এখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, অথচ এই চরাঞ্চলে 70,000 মানুষের বসবাস। সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। আলোকিত হবে চরাঞ্চলের আগামী প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। সময় সংবাদে আরও থাকছে। রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। চল্লিশ থেকে 50 বছরের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে রেলকে এগিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির এক সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে দ্রুতগতি সম্পন্ন আধুনিক ট্রেন চালু করার জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই যে খরচ, এটা কিভাবে কমিয়ে এনে এই রেলকে আমরা কিভাবে লাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, তার জন্য যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো আমাদের গ্রহণ করতে হবে। এবং শুধু পরিকল্পনা গ্রহণ নয়, এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তার সুফল যাতে মানুষের ঘরে আমরা পৌঁছে দিতে পারি, আমরা দেখাতে পারি যে এই আমাদের ফল। আমরা সিদ্ধান্ত নিলাম, বাস্তবায়ন করতে পারলাম না, এর সুফল আমরা মানুষকে দিতে পারলাম না। এবং সবসময় মনে রাখতে হবে, রেল হলো আমাদের একটা সার্ভিস ওরিয়েন্টেড। ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। নিহতদের মধ্যে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী রয়েছেন। এছাড়াও নিহত অন্য 2 জন সম্পর্কে ভাই বলে জানা গেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে পাটগুদাম থেকে 5 যাত্রী নিয়ে ফুলপুর যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন সহ 4 জন নিহত হন। আহত হন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ড্রাইভারটাই অতিরিক্ত বেশি রকম চালায় আসছে, তো তাই এই দুর্ঘটনা হয়েছে। ট্রাকের তলে অটো এবং সিএনজি দুইটাই তলে ছিল। এই তলে চাকার তলে পড়ে এই লোকগুলো আমার মরছে। সিএনজিতে প্যাসেঞ্জার ছিল 5 জন আর ড্রাইভার ছিল 1 জন, হিসেবে 6 জন। 6 জনের মধ্যে 4 জন স্পট ডেড আর 2 জন ময়মনসিংহ মেডিকেল হসপিটালে। ট্রাকটি জব্দের কথা জানিয়ে চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের যে ড্রাইভার বা হেলপার, এদেরকে আমরা সন্ধান করতেছি। এরাও সম্ভবত আহত হয়েছে যে দুর্ঘটনার অবস্থায়। নিহত মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ি তারাকান্দা উপজেলায়। এছাড়া সহোদর আব্দুল কুদ্দুস ও আবু ইউনুস ফুলপুরের বাসিন্দা বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। ভোরে শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাসুদপুর সীমান্ত এলাকায় গরু চড়াতে যান বিশু সহ কয়েকজন রাখাল। এ সময় ভারতের সভাপুর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিশু গুলিবিদ্ধ হলে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন সঙ্গীরা। পরে তার মৃত্যু হলে লাশ ধান খেতে ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এর আগে 2রা এপ্রিল একই সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে 2 জন প্রাণ হারান। গ্রাহক সেবা, পানি ফুটানো ব্যয়, অভিযোগ নিষ্পত্তি সহ ওয়াসার বিভিন্ন বিষয়ে
টিআইবির মন্তব্য মন গড়া ও গবেষণালব্ধ নয় বলে দাবি করেছে ঢাকা ওয়াসা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। তিনি দাবি করেন শতভাগ দুর্নীতিমুক্ত না হলেও ঘুরে দাঁড়াও কর্মসূচির মাধ্যমে অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। প্রতিবেদনটা এইটার প্রকাশটা অনেকটা একপেশে হয়ে গেছে এবং এটা ঠিক সায়েন্টিফিক আপনার রিসার্চ হয় নাই, এটা হয়ে গেছে অনেকটা রিপোর্টিং। কাজেই এই কথাটা একদম মানে সঠিক না, এটা একটা পার্সপেক্টিভ, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডবাজি হয়ে গেছে। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটন শহর কক্সবাজারের হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। ডায়রিয়া, ভাইরাস, জ্বর ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের চেয়ে রোগী ভর্তি হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আর সতর্ক থাকার পাশাপাশি শিশুদের অসুস্থতায় ডাক্তারি পরামর্শ নেওয়ার কথা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। সুজাউদ্দিন রবিলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গরমের সাথে পাল্লা দিয়ে কক্সবাজারে বাড়ছে ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুদিন ধরে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। সিট না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। স্বাভাবিক সময়ে ডায়রিয়া ওয়ার্ডে 20 জন রোগী ভর্তি হলেও বর্তমানে তা দাঁড়িয়েছে 50 জনে। এছাড়াও নারী ও শিশু ওয়ার্ডে ভাইরাসজনিত রোগে ভর্তি হয়েছে দ্বিগুণের চেয়ে বেশি রোগী। কালকে একটার পর থেকে অদ্যবধি কোনো ওষুধ পাই নাই, কোনো ডাক্তার দেখে নাই, কোনো নার্সও দেখে নাই। মাথা ব্যথা নিয়ে বেশি কষ্টে আছে, তারা বললে আর কেউ গুরুত্ব দেয় না। এদিকে স্বল্প সংখ্যক জনবল নিয়ে অতিরিক্ত রোগীর সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জনবল কমের কারণে আমরা ঠিকমতো স্বাস্থ্য সেবা দিতে পারি না। ডায়রিয়া, ভাইরাস জ্বর এবং রিলেটেড সংক্রামক ব্যাধি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় তীব্র গরমে এসব রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। বাইরে থেকে আসলে একটু ফ্যান দিয়ে আপাতত নর্মাল টেম্পারেচার বলবে, তারপরে এসি রুমে ঢুকবে, অথবা ওই রুমে হঠাৎ করে আইসক্রিম খাবে না, একটু পরে খাবে, ওইরকম করতে হবে। তারপর ওই খাওয়ার আগে আমরা যেটা কমনলি সেটা হচ্ছে হাত ধোয়া অভ্যাসটা করতে হবে। 250 শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে গত দুদিনে ভর্তি হয়েছে 575 জন রোগী। আর জরুরি বিভাগ ও আউটডোরে চিকিৎসা দেওয়া হয়েছে 1,500-এর বেশি রোগীকে। সময় সংবাদ, কক্সবাজার। পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা জটিলতায় ঠিকাদাররা কাজ বন্ধ করে চলে গেছে। এতে ভাঙ্গন আতঙ্কে রয়েছেন বলেশ্বর নদী পাড়ের কয়েক হাজার গ্রামবাসী। একই সঙ্গে বাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠন তথ্য, ছবিতে রিপোর্ট। পিরোজপুরের দুর্যোগ ঝুঁকিপূর্ণ উপজেলা মঠবাড়িয়া বঙ্গোপসাগরের কাছাকাছি থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের গ্রামবাসীরা। বিগত সিডরে এই ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনা ঘটে। নদীপাড়ের অসহায় এসব মানুষের কথা বিবেচনা করে 2015 সালের জুন মাসে খেতাচিরা, কচুবাড়িয়া এবং বড় মাছুয়া ভোলমারা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কয়েক মাস আগে কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে ভাঙ্গন আতঙ্কে আছেন গ্রামবাসী। আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন তারা। এছাড়া গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করলেও সরকার পাওনা টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বেড়িবাঁধ হলো না, কাজটা ফালাইতে চলে গেছে আর আমরা মূল্য টাকাটাও পাইলাম। বর্ষার সিজন আইছে, জবা উঠলে তো দুনিয়াদারি তলাই যায়। সুলিষ্ট করার কথা হ্যাঁ করে নাই, বেড়িবাঁধটাও হয় না, এই আমাদের দুর্ভোগে ফেলাই দিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা জটিলতায় স্থানীয়দের অনেকেই জমি অধিগ্রহণের টাকা পাননি। তাই জমি না ছাড়াই ঠিকাদাররা কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। আজ পর্যন্ত জমিগুলো সম্পূর্ণভাবে আমাদের অধিগ্রহণ এবং হস্তান্তর না হয় অন্য কোনো কাজও করতে পারতেছি। আগামী বর্ষায় জরুরি কাজের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছি। 2015 সালের জুলাই মাসে বিশ্বব্যাংকের ইমার্জেন্সি 2007 সাইকেল রিকভারি অ্যান্ড রেজিস্ট্রেশন প্রজেক্ট ECRRP এর আওতায় 75 কোটি টাকা ব্যয়ে স্লুইস গেট সহ বেড়িবাঁধ দুটির নির্মাণ কাজ শুরু হয়। আর প্রকল্পের মেয়াদ শেষ হয় 2018 সালের জুলাই মাসে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় 25 কোটি টাকা ফেরত নেয় বিশ্বব্যাংক। এছাড়া জমি অধিগ্রহণের জন্য 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এখনো 1/3 টাকা অপরিশোধিত রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।
সুন্দর ও সমস্যামুক্ত নগরী গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ফ্যাশন শিল্পে টেকসই উৎপাদন এবং ব্যবহারের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। মেয়র বলেন, নিজেদের পরিবর্তন না হলে কোনো কিছুরই পরিবর্তন হবে না। সেমিনারে বক্তারা পোশাক খাতকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দূষণকারী খাত উল্লেখ করে পরিবেশ বান্ধব কলকারখানা নির্মাণ ও সুপরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের গুরুত্ব তুলে ধরেন। লেটস থিঙ্ক আওয়ারসেলফ ফার্স্ট, আমরা আগে নিজেরা শুদ্ধ হই, অটোমেটিক্যালি আমাদের শুদ্ধ হয়ে যেতে হবে। আমাদের বাচ্চাদের বলি যে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছিলাম, এখন কিন্তু কথা হয়েছে নিরাপদ শহরও কিন্তু আমাদের আন্দোলন করতে হবে। কথায় কথায় কিন্তু আমরা আমাদের রেসপন্সিবিলিটি আরেকজনের কাছে দিয়ে দিই, বাট লেটস টেক দ্য রেসপন্সিবিলিটি বাই আওয়ার ওন। এবং আই হ্যাভ এ কনফিডেন্স দ্যাট ইফ ইউ ক্যান ডু ইট বাই আওয়ারসেলফ, অটোমেটিক্যালি কিন্তু আমরা আমাদের শহরটাই কিন্তু সুন্দর করতে পারবো। পর্যাপ্ত সরবরাহ আন্তর্জাতিক বাজারে প্রতি টনের বুকিং রেট $60 কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ছোলার দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি অন্তত 6 টাকা করে আদা ও রসুনের দামও। তবে সরবরাহ বাড়ায় চিনি ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা, আর যে কারণে এ মাসকে কেন্দ্র করে চলে ছোলার বাজার। বিগত বছরগুলোর মতো এই বছরও রোজা শুরুর আগে থেকেই দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম ঊর্ধ্বমুখী। গত এক মাসে রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় প্রতি টন ছোলার বুকিং রেট $640 থেকে কমে $580 এসে দাঁড়িয়েছে। কিন্তু কৃত্রিম সংকটের কারণে এক সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম 5 টাকা করে বেড়ে গেছে। ছোলা চাহিদার তুলনায় প্রচুর সরবরাহ আছে, তারপরও বাজারটা আপনার 5 থেকে 6 টাকা করে কেজিতে বেড়ে গেছে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কেজি প্রতি 5 টাকা বাড়ায় আদা 70 টাকা এবং রসুন 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানে পেঁয়াজের দাম এই সপ্তাহে কেজিতে 1 টাকা কমেছে। এই সপ্তাহে ধরেন আদাটা আপনার 2-3 টাকা বাড়ছে কেজিতে, আর রসুন 80-82 টাকা ছিল, আজকে 88-90 টাকা বিক্রি করতেছে আর কি। আর পেঁয়াজটা একটু আমদানি বেশি, এর জন্য গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা আটানো একটু কমতে দিবে। বেশ কিছুদিন ধরে চিনির দাম বাড়লো, এই সপ্তাহে মন প্রতি কমেছে 20 টাকা। রমজানে চিনি বাজার বাড়ার তেমন কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত চিনি আছে। তারপরও যেহেতু বাড়তি চাহিদা হয়, সেই কারণে হয়তো 10-20 টাকা প্রতি মনে বাড়া কমার মধ্যে থাকবে বাজার। এদিকে এই সপ্তাহ মন প্রতি 20 থেকে 25 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 8 আনা করে, কেজি প্রতি পাম অয়েল, সুপার, সয়াবিন সব কিছু তো কমেছে। আন্তর্জাতিক বাজার কম এবং সরবরাহ প্রচুর আছে, যার বিদায় বাজার কমতির দিকে। পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ভোগ্যপণ্যের বাজারে বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 কোটি টাকার অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে একের পর এক যুক্ত হচ্ছে অজুহাত। প্রথমে বলা হয়েছিল সরবরাহ ঘাটতি, সেটিও কেটে গেছে। এরপর বলা হয়েছে পয়লা বৈশাখে চাহিদা, তাও কাটলো। এখন বলা হচ্ছে আসন্ন পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় কিছু কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু এখনও রমজান অনেকটা বাকি। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানী পাইকারি বাজারে মিনিকেট ছাড়া কেজিতে 2 টাকা বেড়েছে সব ধরনের চালের দর। অস্বাভাবিকভাবে কেজিতে 10 টাকা বেড়েছে পোলাও চালের দরও। এজন্য ভারতীয় চালের আমদানি কম হয় এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকেই দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা, রসুন এবং সব ধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আর বাড়বে না বলে জানান তারা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই উল্টো চিত্র। পাইকাররা বলছেন মিনিকেট ছাড়া সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। নতুন ফলনে আশানুরূপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। শবে বরাত সামনে রেখে পোলাও চালে কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান তারা। এই কেজিতে 2-3 টাকা বেশি। নতুন আড়াইশটা বর্তমানে এই মিলাররা বললো বলে 34 টাকা কেজি নতুন সেটা। আর আমরা পুরান আড়াইশটা ব্যস্ত আছি আপনার 32, 31, 32। হাওড়ের ধানের চিটা বেশি, আর বৃষ্টির কারণে আপনার শিলের কারণে হয়তো ফলন কম। বাজার বৃদ্ধি
পেয়েছে আপনার পোলার চালের কেজি প্রতি, এটা অস্বাভাবিক বৃদ্ধি, প্রায় 10 টাকা। চালের মতোই দর বেড়েছে আদা রসুনের, কেজিতে 5 টাকা। আদা রসুনের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। 20 থেকে 22 টাকা দেশি পেঁয়াজের বাজার, আর এলচি পেঁয়াজের বাজারটা কমছে। আদা বাজারটা 2 থেকে 3 টাকা বাড়ছে। চায়না রসুন এইটাও 4-5 টাকা বাড়ছে। আতঙ্কে মানুষের মাল কিনতেছে, এখন যে মালটা কিনতেছে 22 টাকা 20 টাকা, এবারটা রমজান মাসে আরো 4-5 টাকা কমবে। শবে বরাতের অজুহাতে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের ডালের দর। মানভেদে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। তবে রমজানে দাম না বাড়ার আভাস দিলেন পাইকাররা। সব ধরনের ডালে কেজিতে 1 টাকা 1.5 টাকা 2 টাকা পরিমাণ এরকম বাড়ছে। দেশি ডাল যেমন গত সপ্তাহে ছিল 85 টাকা, এই সপ্তাহে 88, 90 মানভেদে। চিনি আজকে বিক্রি করলাম 2480 টাকা, 90 টাকা, সর্বোচ্চ 2500 টাকা বিক্রি করছি, মানে 50 টাকা কেজি। অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে জিরা, এলাচ সহ সব ধরনের মশলা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সুদীর্ঘ ও সফল কর্মজীবন শেষে অবসর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং অধ্যাপক আক্তার সুলতানা। বিভাগে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সকালে টিএসসি মিলনায়তনে শুরু হয় দিনব্যাপী এই আয়োজনের। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক কাবেরী গায়েন। বক্তারা বলেন, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং অধ্যাপক আক্তার সুলতানা তাদের প্রজ্ঞাময় পাঠদানের মধ্য দিয়ে 3 দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়েছেন হাজারো শিক্ষার্থীদের মধ্যে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। গ্রেফতার রুহুল আমিনকে তোলা হয়েছে আদালতে। বিচার দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওয়াইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বেগম জিয়াকে, বললেন মির্জা ফখরুল। আইনি পথে এগুতে হবে দলটিকে, আবেদন করতে পারে প্যারোলেরও জবাব হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। এবং পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল মজুদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।